ইলেকট্রিক এফেক্ট, তারপরে হলো কি হল এফেক্ট, এগুলো নেই আপনাদের। তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু দেখানো ল্যাব ক্লাসে অ্যাটলিস্ট দেখলেন। আর কিছু নাম হলো কি আপনারা জেনে যাবেন ল্যাব ক্লাসের ইনস্ট্রুমেন্টের। সেটার ভিডিও তো পসিবল না, এখন তো সব লকডাউন, সব বন্ধ। তা আমি হলো কি ইউটিউব থেকে আপনাদের কিছু ভিডিওস দেখাবো। ভিডিওস গুলো দেখলে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। ম্যাম আমাদের পরীক্ষা, এটা তো মনে হয় লাস্ট ক্লাস না পরীক্ষার আগে ফিজিক্স? এটা ফিজিক্স ল্যাব ক্লাস, আপনাদের টাইম টেবিল কোথায় আসতে হবে এগুলো বলে দেওয়ার জন্য। আর ফিজিক্স ক্লাস তো আরো আছে, আজকে তো মাত্র 22 তারিখ, কালকে ফিজিক্স ক্লাস আছে, তারপর 27-28 তারিখ ফিজিক্স ক্লাস আছে, 2টা ফিজিক্স ক্লাস আছে, আরো 30 তারিখ এক্সাম। 28 তারিখ আমি একটা রিভিউ দিয়ে দিব, ওই রিভিউটা আপনারা 28 তারিখ না আগেই দেবো, 26-27 তারিখ একটা রিভিউ নোট দিয়ে দিব। রিভিউ নোটটা দিয়ে আপনারা এক্সামে মোস্ট অফ দ্য থিং কমন পাবেন। আর হ্যাঁ, এখন অব্দি যা পড়িয়েছি এগুলোর কিছু কিছু জিনিস ডেফিনেশন বইতে আছে, প্লিজ বই ধরেন, বই থেকে কিছু ডেফিনেশন পড়েন, নাইলে এক্সামে আমি শর্ট কোয়েশ্চেন্স দিব, আমি ক্যালকুলেশনস দিব। আপনাদের ক্যালকুলেশন 4টা ক্যালকুলেশন দিব যাতে আপনাদের 60 মার্কস কভার হয়ে যায়, কারণ আমরা ক্যালকুলেশন করছি তো সিমিলার ক্যালকুলেশন, সেম ক্যালকুলেশন, আমি জাস্ট একটু দিক চেঞ্জ করে দিতে পারি, নাম্বার চেঞ্জ করে দিতে পারি। এভাবে 4টা ক্যালকুলেশন দিব, ওখানে আপনাদের 60 কভার হয়ে যাবে। এরপরে 100 মার্কস তো এক্সাম, এরপরে যত মার্কস থাকে 40 মার্কস, সেখানে আমি শর্ট কোয়েশ্চেন্স দিব কিছু। শর্ট কোয়েশ্চেনের মধ্যে ছোট ছোট কোয়েশ্চেন থাকবে অবশ্যই, আর ফর্মুলা জিজ্ঞেস করতে পারি, এটা ওটার ফর্মুলা ভাঙাইতে বলতে পারি, তখন হলো গিয়ে ওগুলায় বাকি 40 মার্কস ক্যারি করবে। আপনাদেরকে এক্সাম শুরুর আর শেষের একটা টাইম দেওয়া হয়েছে, কিন্তু এক্সাম শুরুর থেকে আমি আপনাদেরকে 5 ঘন্টা দিব। এই 5 ঘন্টার মধ্যে এক্সাম লেখা শেষ করে 3 ঘন্টা এক্সাম আর 2 ঘন্টা হলো গিয়ে আপনাদের শেষ করে ছবি তুলে পিডিএফ করে তারপরে পাঠানোর সময়। আপনারা আমাকে ছবি তুলে পিডিএফ করে মেইল করবেন। পিডিএফ এ নিজের রোল নাম্বার লিখবেন ফার্স্টে, তারপরে নাম লিখবেন। আমি ফরম্যাট দিয়ে দিব, এক্সামের আগের দিন কিভাবে সেন্ড করতে হবে সেই ফরম্যাট আমি দিয়ে দিব। এই জিনিসগুলো হলো কি আমাদের ফিজিক্স ল্যাবে আছে, আরো কিছু জিনিস আছে সেটার নাম আমি পাই নাই, যেতে পারতেছি না ফিজিক্স ল্যাবে। আচ্ছা যাই হোক, এই জিনিসগুলো আছে, স্লাইড ক্যালিপার্স আছে, স্ক্রু গজ আছে, হেলিক্যাল স্প্রিং আছে, সিম্পল পেন্ডুলাম আছে, অপটিক্যাল বেঞ্চ রড আছে। এখান থেকে আপনাদের পড়ার মতো ওই যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের কি ব্যবহার, মানে স্লাইড ক্যালিপার্স কি ব্যবহার, স্ক্রু গজের কি ব্যবহার, আর সিম্পল পেন্ডুলাম, নিউটনস রিং অ্যাপারেটাস, এগুলো হলো গিয়ে আপনাদের জন্য, আর বাকিগুলো হলো গিয়ে অ্যাডভান্স ফিজিক্স এক্সপেরিমেন্ট যারা করে তাদের জন্য। অপটিক্যাল বেঞ্চ রডও করতে পারেন, কিন্তু এখানে ক্যালকুলেশনস আছে।
যতদূর আমি জানি ল্যাব টিচার ক্যালকুলেশনে সবকিছু দিয়ে দেয়, এক্সপেরিমেন্ট করবেন আর হলো গিয়ে জায়গায় জায়গায় ওগুলো বসাবেন। আমি একটু স্যাম্পল দেখাই, যেমন সিম্পল পেন্ডুলামে সবকিছুই দেয়া থাকে এরকম এরকম একটা ডেটা রেজাল্ট শিট দেয়া থাকে। এই ডেটা রেজাল্ট শিটটা ক্যালকুলেট করতে হয়, এক্সপেরিমেন্ট করে বের করে করে এখানে বসাইতে হয়, বসায় ক্যালকুলেশন করলে বের হয়ে যায়। এই ফর্মুলাও দেয়া থাকে, ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করতে হয়। আমার মনে হয় ল্যাব ক্লাসে, আমার মতে ল্যাব ক্লাসে আসলে আমাদের করার কিছুই নেই, মানে আপনাদের করার কিছুই নাই। আপনার অনেকে তো জানেই না যে ল্যাব ক্লাসে গিয়ে কি করে আসছে। আমার সময় এরকম হয়েছে, অনেক স্টুডেন্ট, আমি একটা ল্যাব ক্লাসে জানতাম না, আমি অনেক অসুস্থ ছিলাম, ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না, পরে হলো কি ল্যাব ক্লাসে সময় দিছে, তো আমি গেছি, যাইয়া আমার একটা শীট ধরাই দিছে, বলছে এইভাবে এভাবে বের করো, বের করছি, রেজাল্ট শিটে বসায় দিছি, ফিজিক্স না অন্য ল্যাব, জমা দিয়ে দিছি, বাহ 95 অফ মার্কস পাইছি। বাট আমি জানি না আসলে আমি ল্যাব ক্লাসে কি রেজাল্ট বের করছি, কেন বের করছি আর কি বের করছি। তো মেইনলি এটা জানাটা ইম্পর্টেন্ট যে আমি কি বের করতেছি। মোস্ট অফ দ্য টাইম ল্যাব ক্লাসে গিয়ে কি হয়, হ্যাঁ আসছো, নাও সিম্পল পেন্ডুলাম করো অথবা নিউটনস রিং অ্যাপারেটাস করো। আদৌ আমি জানলামই না হোয়াট ইজ নিউটন রিংস অ্যাপারেটাস, তাহলে কিভাবে হলো? আগে আমরা একটা ভিডিও দেখি। হ্যাঁ, by the way, I hate new update of this Google Meet, কিন্তু একটা জিনিস ভালো দিছে ওরা, এই যে হোয়াইট বোর্ড দিছে ওরা। আচ্ছা, এখানে মেবি সাউন্ড শুনতে পাইতেও পারেন, নাও পাইতে পারেন, বাট আমি একটু স্লো করে দিব জানি আপনারা এক একটা জিনিস একটু সময় নিয়ে দেখতে পারেন। এটা কি, মানে নাম তো দেখছেন, কিসের জন্য ইউজ হয়? ম্যাম এটা সাইড ক্লাস, এটা স্লাইড ক্যালিপাস। হ্যাঁ, স্লাইড ক্যালিপার অথবা আমরা বলি ভার্নিয়ার স্কেল। জি ম্যাম। অ্যাকিউরেট মাপার জন্য আমি আমাদের ওখানে যদি থাকে, যারা জানে না তাদেরকে দেখাই দেব যে স্লাইড ক্যালিপার দিয়ে কিভাবে মাপতে হয়। ম্যাম এটা একটা অংশ যে থাকে ওইটার 10টা মিলাইয়া ওইটার 9টা হয়, এরপর ওখান থেকে ছোট ছোট ক্ষুদ্রভাবে একটা সূত্র আছে ওইটা দিয়ে করি। হ্যাঁ, সূত্র লাগে না, আপনি এমনিই করতে পারবেন।
মেইনলি হলো গিয়ে সেন্টিমিটার তো আমাদের স্কেলে ছোট যে থাকে সেন্টিমিটার, আমরা তো মিলিমিটার গুনতে পারি না। তো ভার্নিয়ার স্কেলের কাজ হলো গিয়ে মিলিমিটার গোনার সাহায্য করা। মানে সামথিং ইজ এত সেন্টিমিটার, লাইক 2.5 মিলিমিটার, তখন দেখা যায় কি ওইটা 2 সেন্টিমিটার আর হলো গিয়ে 0.5 হলো গিয়ে মিলিমিটারে চলে যাবে। এটার ক্যালকুলেশন হলো গিয়ে ভার্নিয়ার স্কেল দিয়ে করা। সেখানে আমরা 0.1 মিলিমিটারকে 0.01 সেন্টিমিটার বলতে পারি। এটা কি? স্ক্রু গজ। হ্যাঁ, লেখাই ছিল। মানে এটা থেকে হলো কি আমরা ডায়ামিটার মাপি। ডায়ামিটার, ব্যাস। ম্যাম এটা দিয়ে আরো সূক্ষ্মভাবে মাপা যায়। আচ্ছা, স্ক্রু গজ বলে কারণ এখানে একটা লেন্থ পর্যন্ত তোমরা মাপতে পারবা, এরপরে আর মাপতে পারবা না। গজ তো দেখতেই পাচ্ছ, বড় একটা সিলিন্ডার আইনা তো আর এটা মাপতে পারবা না। দিস ইজ ফর স্মল থিংস। স্ক্রু, ছোট ছোট স্ক্রুর জন্য। যে আমরা ইসে গিয়ে বলি না যে দোকানে গিয়ে 100টা স্ক্রু 200টা স্ক্রু দেয়। এখন 100টা 200টা তো ওরা বলে, বাট আমাদের একটা মাপার জিনিস আছে, সেই মাপার জিনিসটা হলো স্ক্রু গজ। এটার থেকে আমরা ডায়ামিটার মাপি, খুব ছোট জিনিসের। তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ ভিডিওর? জি না স্যার। থার্মোমিটার আমরা জানি সবাই টেম্পারেচার মাপে। টিউনিং ফর্ক, টিউনিং ফর্ক দিয়ে কি করে? এটা এখন পর্যন্ত দেখি নাই তো। ম্যাম এগুলো ল্যাব ক্লাসই দেখতে ভালো লাগে, এগুলো অনলাইন দেখতে ভালো লাগে না। কিছু করার নেই। আচ্ছা, টিউনিং ফর্ক থেকে আমরা কি মাপি? ফ্রিকোয়েন্সি। মোস্ট অফ দ্য টাইম আমরা ফ্রিকোয়েন্সি মাপি, বাট মেডিকেল ইউজ আছে। টিউনিং ফর্কের মেডিকেল ইউজই হলো কি সব থেকে বেশি। এই টিউনিং ফর্কে একটা হারমোনিক ভাইব্রেশন তৈরি হয় যখন আপনি টিউনিং ফর্ক ইউজ করবেন। এটা মনে হয় আমাদের নাই, জাস্ট এমনি দেখাচ্ছি। এই টিউনিং ফর্ক দিয়ে অনেক হার্ট ডিজিজেস ঠিক করা হয়, কিওর করা হয় মেডিসিন হিসাবে। লাইক স্টমাক স্টোন হইলে অনেক সময় সাউন্ড দিয়ে ভাঙা হয় ওই স্টোন। কিভাবে আমি জানি না, আমি নট ডক্টর, বাট দে ইউজ টিউনিং ফোর্ক অর সামথিং এলস। সাউন্ড ইউজ করে, ভাইব্রেশন ইউজ করে। তো অ্যাকচুয়ালি সাউন্ড তো একটা ফর্ম অফ ভাইব্রেশন ইন আ মিডিয়াম। সরি, এক্সকিউজ মি। হ্যালো, আসসালামু আলাইকুম শিফাত ভাই। হ্যাঁ শিফাত ভাই বল।
আমরা সবাই জানি এটা কি। মিটার রুল। ম্যাম এটা দিয়ে কি করা হয়? এইটা হলো কি, গ্রামে মাপার জন্য অনেক সময় একদম ক্ষুদ্র ক্ষুদ্র ওয়েট থাকে, ওই ওয়েট গুলো দিয়ে আমরা গ্রাম মাপি। হ্যাঁ, অনেক সময় দেখবেন আগে, বিশেষ করে অনেক আগে, যখন হলো যে ডিজিটাল ছিল না, ডিজিটাল ওয়েট দিয়ে মাপা হতো না, তখন সোনার ম্যাম দোকানে, পৈরানের মাধ্যমে। হ্যাঁ, সোনার দোকানে ছোট ছোট পৈরন থাকতো না, একদম ছোট ছোট, পিতলের মনে হয় ওগুলো, নাকি সোনারই থাকতো, রং তো সোনার মতোই দেখা যেত, একদম ছোট ছোট। তখন ওই পৈরন গুলোতে এক পাশে হলো গিয়ে এইগুলা দিত, আরেক পাশে সোনা দিত, এইভাবে মাপতে আমি নিজে দেখছি, সেইভাবে মাপতে। এরপরে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, ডিজিটাল ওয়েট আসছে, ডিজিটাল মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টস আসছে। এখন তো ইনস্ট্রুমেন্টের মধ্যে গ্রামও মাপা যায়, তারপরে হলো কি আপনার ইসেও মাপা যায়। কি বলে, সোনা কিভাবে কিনি আমরা, ওই যে সোনার মাপ আর কি। আমি তো সোনা বাইরে থেকে গ্রামই কিনে সবাই, আমাদের বাংলাদেশে হলো কি আনায় কিনে, কত ভরি ভরি ভরি, ভরিতেও মাপা যায় মেজারমেন্ট স্কেলে এখন। এই যে এগুলো অনেক আগে, এটা মনে হয় 100 গ্রাম ছিল। এখানে নাম্বার দেওয়া কিসের জন্য? কত গ্রাম সেটা নাম্বার দেয়া, 6 গ্রাম, আচ্ছা 8 গ্রাম, 11 গ্রাম। আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি।
ওকে, পুলে আমাদের নাই, পুলে মেকানিক্যালদের জন্য ইম্পর্টেন্ট, সো লিভ ইট। This is also a kind of measurement scale. ধরবেন, ধরে এই নিচে হলো গিয়ে ওয়েট দিবেন, ওয়েট দিয়ে একটু ধরে রাখবেন, ধরে রাখলে দেখাবে কত কেজি অথবা পাউন্ড। Okay, এই ভিডিওতে পেন্ডুলাম বানান ভুল, জাস্ট ইগনোর ইট। Just a moment. Oh, no. Okay, it's okay. You can see this is simple pendulum. যেটার কথা আমরা বলতেছিলাম যে আমরা সিম্পল পেন্ডুলাম এক্সপেরিমেন্ট আছে, মেবি এই এক্সপেরিমেন্ট আমরা করব। আর আমি খুব অল্প টাইম, আমি সব তো আপনাদের করাইতে পারবো না, এই জন্য আমরা আমি বিশেষ করে সিম্পল পেন্ডুলামটা সিলেক্ট করছি আপনাদের করানোর জন্য। অন্য সব এক্সপেরিমেন্ট অনেক বেশি টাইম লাগে। বুঝতেছি না কয়বার আজান দেয়। Simple pendulum we will calculate the period. Maybe আপনারা সবাই সিম্পল পেন্ডুলাম পড়ে আসছেন ইন্টারমিডিয়েটে, কেউ পড়ছেন কেউ পড়েন নাই। I'll explain on the day, যেদিন হলো কি আমরা আপনারা সবাই আসবেন ওই দিন সিম্পল পেন্ডুলামটাই আমি এক্সপ্লেন করব। আমাদের কি মানে আলাদা আলাদা ভাগ করে কি মানে ল্যাব ক্লাস ঢুকাবো না একসাথে ঢুকবো আমরা? অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার সিম্পল পেন্ডুলামের কয়টা, মানে এটা যে এক্সপেরিমেন্ট করব সেটা স্ট্যান্ড কয়টা। স্ট্যান্ড যদি থাকে তাহলে তো গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়া যাবে, আর যদি দেখি স্ট্যান্ড একটা তাইলে আমি একবার শো করব, আপনাদেরকে গ্রুপ ওয়াইজ ভাগ করে দিয়ে করতে করতে অনেক সময় লাগবে যদি একটা স্ট্যান্ড হয়। সো আই হ্যাভ টু ফার্স্ট গো অ্যান্ড সি ইফ দেয়ার আর মোর দ্যান ওয়ান স্ট্যান্ড। সো একটার বেশি স্ট্যান্ড না থাকলে আপনাদের দেখাবো, আপনারা বুঝবেন, তারপরে হলো গিয়ে এক্সপেরিমেন্টটা আমি করব, আপনারা নোট ডাউন করবেন, তারপর ক্যালকুলেশন করে বের করবেন, বের করার পরে মার্কস পেয়ে যাবেন। হ্যাঁ, এটা কি? ও স্লটেড ওয়েট 50 গ্রাম।
স্লটেড ওয়েট হলো কি, হ্যাঁ মানে এভাবে ইউজ করা হয়, লাইক ইউ ক্যান ইনক্রিজ দ্য ওয়েট বিট বাই বিট। কিছু একটার মধ্যে লাইক নর্মালি ওয়েট হলো গিয়ে আপনি একটা ওয়েট একটা স্কেলের মধ্যে ইউজ করতে পারবেন, বাট স্লটেড ওয়েটের কাজ হলো গিয়ে আপনার এরকম একটা হ্যাঙ্গারের মতো থাকবে, এটার মধ্যে আপনি ইচ্ছা মতো ওয়েট ঢুকাইতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাতে পারবেন, সো ইউ ক্যান ইউজ ইট লাইক দিস। এটা দিয়ে ক্যালকুলেট করা হয় প্রেশার, লাইক প্লাস মাইনাস একটা ফর্মুলা আছে সেটা দিয়ে, বাট উই ডোন্ট নিড ইট। আচ্ছা, অনেক অনেক কাজে সিরিঞ্জ ইউজ করা হয়, মোস্ট অফ দ্য টাইম ওয়াটার এটার মধ্যে ঢুকায় চাপ দিয়ে বের করে, প্রেশারও অনেক সময় এয়ার প্রেশারও মাপা হয়। আবার এটার কাজ কেমিক্যাল ল্যাবে অনেক বেশি। আই ডোন্ট নো কেন এই ল্যাবে দিচ্ছে। Okay, we don't need all this. We don't need all this. আচ্ছা, অপটিক্যাল বেঞ্চ উইথ ডাবল রড, এটা হলো কি আমাদের আছে অপটিক্যাল বেঞ্চ ডাবল রড। অপটিক্যাল বেঞ্চ দিয়ে আমরা কি করি? এটা শুনুন, ট্রাই টু কনসেন্ট্রেট, ইটস ইন ইংলিশ। আচ্ছা, এখানে যে ক্যালকুলেশন দিছে না, ওই ক্যালকুলেশনের ফর্মুলা সবই দেয়া থাকবে। এখানে মেইনলি ফোকাল লেন্থ বের করব, মানে ইমেজ ডিস্টেন্স। অপটিক্যাল বেঞ্চ দিয়ে, অপটিক্যাল বেঞ্চ কি এখানে দেখবেন হোয়াট ইজ দ্য থিং। অপটিক্যাল বেঞ্চ দিয়ে নর্মালি আমরা অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ হাইট, ম্যাগনিফিকেশন, ডিফল্ট অবজেক্ট হাইট এগুলো বের করতে পারি। ম্যাগনিফিকেশন মানে কতটুকু ম্যাগনিফাই করা যায়, মানে কতটুকু ছোট করা যায়। অবজেক্ট ডিস্টেন্স বের করা যায়, মানে একটা অবজেক্ট থেকে ওইটার যে ইমেজটা ওটা কত দূরে, ইমেজ থেকে ইমেজ ডিস্টেন্স বের করা যায়। আপনি জাস্ট এটা কেয়ারফুলি দেখেন, বিকজ আই ডোন্ট, ওখানে যেহেতু লিখছে আমাদের আছে, বাট এত টাইম পাবো কিনা যে পেন্ডুলাম দেখায় আপনাদের আবার অপটিক্যাল বেঞ্চ রড দেখাবো সেটা আমি জানি না। ওকে, আপনারা তো কিছু শুনবেন না, আমি একটু শোনার ব্যবস্থা করে দিয়েছি। Students, today we are learning how to calculate the focal length of convex lens using our optical bench system. আচ্ছা, তাহলে এখানে বলছে অপটিক্যাল বেঞ্চ ব্যবহার করে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ বের করতেছে। কনভেক্স লেন্সটা কি? আমাদের একটা লেন্স হলো গিয়ে কনকেভ, একটা হলো গিয়ে কনভেক্স।
আমরা যখন আপনারা কি পড়ছেন কনকেভ এবং কনভেক্স নিয়ে? বাংলায় কি বলা হয়? কনভেক্স লেন্সটা আমরা বলি যেটা হলো গিয়ে যে লেন্স থেকে যখন লাইট বের হয় তখন হলো গিয়ে প্যারালাল, আচ্ছা ফোকাস দিয়ে আমরা একটু করি। কনভেক্স লেন্সের মধ্যে থেকে কোনো লাইট ঢুকলে সেটা একটা জায়গায় গিয়ে ফোকাস করে, আর কনকেভ লেন্সের মধ্যে কোনো লাইট ঢুকলে সেটা হলো গিয়ে ছড়ায় যায়। কনকেভ লেন্সটা হলো গিয়ে দুই পাশ থেকে মোটা থাকে, মাঝখান থেকে পাতলা থাকে, আর কনভেক্স লেন্স আপনার দুই পাশ থেকে পাতলা থাকে, মাঝখান থেকে মোটা থাকে। So this is the ray diagram. We have this lens over here. This is the object needle, okay? And then this is the image. So the inverted image of this object is formed over here. Using an image needle, we'll calculate the position of the image. So this distance becomes object distance and this is image distance. So first of all, we'll set our lens in the optical bench system at the 50 centimeter. So position of the lens is always at 50 centimeter. And then we'll set the object distance over here, and the image of this inverted, image of this needle will be inverted, seen over here, and we'll set this image needle at such positions when the image of that needle and this needle coincides and they move together, and this is called as what? Parallel removing from tip to tip. So this distance becomes object distance and this distance becomes what? The image distance. Now before that, how to find out the rough focal length? So to find out the rough focal length, okay, we go and take some distant object and find out what the image formed on this screen, and with the help of a scale, we can measure with the help of a scale you can measure this particular distance, and this distance becomes my rough focal length. Okay, so now next what we'll see how to take the readings. Now let's understand how to take the reading. First, we'll keep the lens at 50 centimeter over here in the optical bench system. So over here scaling is given, and I'll set the position of object between focus and the 2f distance over here. Roughly, let's keep this is at 25 centimeter, and when I view it from the রাফ লেন্থ নিছে কেন? এখানে রাফ লেন্থ নেয়ার কারণ হলো কি, আমরা কিন্তু জানি না যে আমাদের কাছে যে লেন্সটা আছে এটা কোন লেন্থে হলো কি একটা ইমেজ ফর্ম করবে, একটা কমপ্লিট ইনভার্টেড ইমেজ ফর্ম করবে। এই জন্য রাফ লেন্থটা নেওয়া হয়েছে এই লেন্সটার সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। this other side, I'll get the inverted image of that needle. Okay, so using this image needle, we'll calculate what the image distance for that needle. So when I position this image needle and we'll see the inverted image, both should be falling on the head of each other and both should move together. So I'll just focus that particular point when you obtain this. So see, right now I am able to get this particular position where the image of that needle is coinciding over here and these two are moving together to each other. So এখানে একটা জিনিস আছে, যখন উনি বলতেছে মুভিং টুগেদার, আমার বলায় একটু সমস্যা আছে। সেটা হলো কি মুভিং টুগেদার ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড না, মুভিং টুগেদার সাইড ওয়াইজ। মানে আপনারা যে দিক থেকেই দেখেন, আপনি যদি মুভ করেন লাইক ফ্রম এক্স এক্সিসে মুভ করেন, তাইলে আপনাদের মনে হবে যে একটা নিডেলের যে ইমেজ অন্য একটা নিডেলের উপরে ইনভার্টেড অবস্থায় আছে, মানে উল্টা দেখা যাচ্ছে। সো আপনি যে সাইড থেকেই দেখেন ওইটা ওই রকম উল্টাই দেখাবে, নট যে আপনি নিডেলটা মুভ করতেছেন, আপনি নিডেলের লেন্থটা মুভ করতে পারবেন না। this distance becomes my object distance,
and this distance becomes what? The image distance. So this is kept at 25 centimeters, this is kept at 50 centimeters. So the distance is, object distance becomes my 25 centimeter, and this is the image distance. We'll take the readings, we'll repeat the readings, moving this object slightly closer, and when this object comes closer, your image distance will move a little bit far. So once again, we'll calculate what? When the object and image coincides. So this way we'll take 3 readings, and then we can invert the readings, because we can do that because the lens and mirror follow principle of what? Reversibility. So we'll take the 3 reading and invert the readings. Yeah. Now after taking the readings, let's see how to calculate the focal length using UV graph and the 1/u and 1/v graph. Okay, so this is my 1/u and 1/v graph. So over here, the graph is plotted in second quadrant because u is negative for the lens and v is positive. Similarly, 1/u and 1/v is also plotted in second quadrant. So the care should be taken over here when plotting the graph, that these two should have the same scale and the same values should be taken over here. For example, 2, 4, and then it should be taken same way, 2, 4 over here. The same way over here, 0.02, 0.04 and 0.02, 0.04 on the same values on the x-axis and the y-axis. So the graph over here, when we plot, it gives me a rectangular hyperbola, and when I draw a line with at an angle 45 degree, the intersecting point. আচ্ছা, আর দেখতে হবে না, মেইনলি ইমেজ ডিসটেন্স, অবজেক্ট ডিসটেন্স এগুলো বের করার জন্য। এখন এগুলো আমি কেন বের করব? কারণ বিভিন্ন লেন্সের বিভিন্ন, হ্যাঁ স্যারের কথা তো কিছুই বুঝলাম না। আমি দিয়ে দেব, এটা লিংকটা আপনাদেরকে দিয়ে দেব, তো ইউটিউবে সবাই দেখতে পারবে। ম্যাম দেখলাম, কিন্তু ইংলিশে তো কি কইছে কিছুই বুঝি নাই। সেই জন্যই তো বললাম আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা বাসায় বসে আস্তে 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 দেখে নেবেন। সব মাথার উপর দিয়ে গেছে ম্যাম, মাথার নিচ দিয়ে যাবে। এখন আমি তো বলতে নিছিলাম। আচ্ছা যাই হোক, বলি এটা নরমালি কিছুই না। আপনারা এখানে একটা অবজেক্ট দিবেন, এখানে হলো গিয়ে একটা পিন দিছে, এখানে একটা পিন দিছে, মাঝখানে একটা কনভেক্স লেন্স রাখছে। এই পিনটা আপনি ফার্স্টে কনভেক্স লেন্সটার আপনার একটা রাফ লেন্থ বের করতে হবে। মানে কোনো একটা লেন্স যদি আপনি নেন, সেই লেন্সটার মধ্যে থেকে যখন আলো যাবে, আলোটা একটা জায়গায় ফোকাস করবে। সেটা যদি কনভেক্স লেন্স হয় তাহলে ফোকাস করবে, আর যদি কনকেভ লেন্স হয় তাহলে ফোকাস করবে না। নরমালি এক্সপেরিমেন্টটা আসছে এখান থেকে যে একটা লেন্স কনকেভ না কনভেক্স, এটা বোঝার জন্য। আগে তো অনেক আগে মানুষ এগুলো জানতো না। আর দ্বিতীয়ত কনভেক্স লেন্স সবসময়, সব কনভেক্স লেন্স তো এক সমান হয় না। কোনো কনভেক্স লেন্স একটু বেশি পেটের কাছ থেকে মোটা হয়, কোনোটা একটু বেশি চিকন হয়। তা আমি যদি নাই জানি কোনটার ইমেজ কত দূরে ফর্ম হবে, তাহলে তো আমি বুঝতেছি না জিনিসটা কি, মানে জিনিসটার ক্ষমতা কতটুকু। এখন এই কনভেক্স লেন্সটার ক্ষেত্রে একটা রাফ একটা লেন্থ নেওয়া হয়েছে, মানে এটা একটা জায়গায় সেট করে ফার্স্টে দেখাইছে, দেখাই ম্যাম উত্তল লেন্স, অবতল লেন্স, হ্যাঁ যেটা পেট মোটা সেটা এখানে, সেটাকে বলে কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স মানে পেট মোটা লেন্স। উত্তল লেন্স ম্যাম, কনভেক্স তো উত্তল লেন্স সেটাই। এখন কনভেক্স লেন্স থেকে এখানে একটা রাফ ইমেজ নিছে। রাফ ইমেজ এই জন্য নিছে বোঝার জন্য যে এটা কতটা পারফেক্টলি একটা ইমেজ, কত দূরত্বে এটা রাখলে একটা জায়গায় এটা ফর্ম হবে। একটা ফ্রেমে একটা ইমেজ এই লেন্সটার দ্বারা ফর্ম হবে, তৈরি হবে কতটা দূরত্বে লেন্সটা রাখলে, সেইটা দেখার জন্য এই জায়গাটায় উনি এই জিনিসটা করছে। এই রাফ একটা লেন্থ নেয়ার পরে তারপরে উনি এই যে অবজেক্ট পিনটা, এই পিনটা উনি সেই লেন্থ অনুযায়ী সেট করছে। কারণ এই পিনটা উনি আন্দাজে কোথায় সেট করবে, এই পুরো স্কেলের মধ্যে আন্দাজে যে কোনো একটা জায়গায় সেট করতে পারে না। এই জন্য উনি একটা রাফ লেন্থ নিয়ে নিছে। অনেকে নেয় না,
আমরা যখন এক্সপেরিমেন্ট করছি তখন আমরা কোনো রাফ লেন্থ নেই না, আমরা এমনি সেট করছি এবং এটা অনেক টাইম বেশি লাগে এমনি সেট করতে গেলে। তারপরে ওনারা কনভেক্স লেন্সটাকে উনি এখানে দিছে, দেওয়ার পর ওই রাফ লেন্থ অনুযায়ী দেখা গেছে আরেকটু নাড়াচাড়া করতে পরে উনি এই যে ইমেজটা পাবে সেই ইমেজটা পারফেক্টলি পাইছে। ইমেজটা কিভাবে পাবে? এমন ভাবে ইমেজটা হইতে হবে যে উনি যখন এই দ্বিতীয় পিনটা মুভ করবে তখন গ্লাসে যখন দেখবে এমন মনে হবে যে এইটার একটা ইনভার্টেড ইমেজ এইটার একদম পিন পর্যন্ত আসছে, মানে এই ইমেজটার এই যে পয়েন্টটা এই ইমেজের এই পয়েন্ট পর্যন্ত থাকবে। এখানে আপনাদের একটা জায়গায় দেখাইছে ছোট করে, হিয়ার এই যে এটা হলো গিয়ে অবজেক্ট, এখানে হলো গিয়ে টেস্ট করতেছে। তো উনি যেখান থেকে দেখতেছে সেইখান থেকে যদি আমরা দেখি তাহলে অবজেক্ট এবং ইমেজ, এটাও অবজেক্ট আর ইমেজ হলো গিয়ে এই পার্টটা দেখা যাচ্ছে। জি ম্যাম। এরকম একটা ইমেজ ফর্ম হবে। এখন আমরা টেস্ট করব যে এই অবজেক্টটা কাছে আনলে এই ইমেজটা এটা মুভ করতে হবে, মুভ করে দেখতে হবে যে আমার এই অবজেক্টের পয়েন্টটা এই পয়েন্টের সাথে এই টেস্ট পয়েন্টের সাথে কোথায় মিলিত হয়। তখন আমার এই টেস্ট পয়েন্টটা মুভ করে করে দেখতে হবে। তাহলে এটার লেন্থ যত কমবে এই টেস্ট পয়েন্টের লেন্থ তত বাড়বে ইমেজের সাথে টেস্ট পয়েন্টের পয়েন্ট মিল হওয়ার জন্য। এভাবে করে করে আমরা কিছু মার্কস নিব, একবার এই পাশ থেকে নিব, একবার এই পাশ থেকে নিব। এপাশ থেকে 3টা লেন্থ নিব, এপাশ থেকে 3টা লেন্থ নিব, মানে একবার এক্সপেরিমেন্ট এই দিক থেকে করবো, একবার এক্সপেরিমেন্ট এই দিক থেকে করবো, এটাই হলো এটার মানে। তারপরে সেটা গ্রাফে প্রেজেন্ট করব, এই আর কিছুই না। ম্যাম এটা কি ল্যাবে দেখাইবেন? কোনটা করবেন আপনারা, এটা করবেন না সিম্পল পেন্ডুলাম? ডিপেন্ড করবে কোন মেশিনটা ভালো আছে সেটার উপর। কেমন মেশিন নষ্ট? না মেশিন নষ্ট না, আমি তো জানি না মানে কোন মেশিনটা এফিশিয়েন্টলি কাজ করে। অনেক সময় দেখা যায় যে আজকে 1 থেকে 1.5 বছর ল্যাব বন্ধ, হইতেই পারে যে কোনো একটা মেশিনে প্রবলেম হচ্ছে বা হইতে পারে না, পারে, স্বাভাবিক। মেকানিক্যাল ডিপার্টমেন্টের তো সমস্যা হলে তো অল্পতেই সলভ করে ফেলাইতে পারবে। মেকানিক্যাল ডিপার্টমেন্টে ফিজিক্স এর ইনস্ট্রুমেন্ট কেন থাকবে? মেকানিক্যাল ডিপার্টমেন্টে আমাদের মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট সব। না ম্যাম আমি সেইটা বলি না, বলছি যে আপনাদের যে মানে এই যে এগুলা, তো এগুলো যদি সমস্যা হয় তাহলে আমি জানি না, এটা আমি কখনো কোনো ওই যে কি বলে কোনো ফ্যাক্টরিতে গিয়ে এগুলা তৈরি করি নাই, সো আই ডোন্ট নো হাউ টু মেক দিস, আই নো হাউ দিস ওয়ার্ক। সমস্যা হলে আমি সেটা দিব মানে। আচ্ছা আপনি সাইডে দিন। বাই দ্য ওয়ে দিস ইজ ইট, নাথিং এলস। এটাই নর্মালি করি আমরা অপটিক্যাল বেঞ্চ রড এক্সপেরিমেন্টে। নিউটন রিং অ্যাপারেটাসটাও কিছুটা সেম, অ্যাপারেটাস সেম না, কিছুটা সেম। নিউটনস রিং কি, এটা হলো কি আমাদের এই এক্সপেরিমেন্ট আপনাদের নাই, সো আমি ইসে যাব না। সিম্পল পেন্ডুলামটা আমি যেদিন আপনার ল্যাবে আসবেন ওদিন দেখাই দিব। হল এফেক্ট করার জন্য আর থার্মো ইলেকট্রিক এফেক্ট করার জন্য আমাদের মেবি ইনস্ট্রুমেন্ট আছে কিনা জানি না, ল্যাবে গিয়ে দেখতে হবে। যদি ল্যাবে থাকে তাহলে আমি ল্যাবে তৎক্ষণাৎ আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। আশা করি আমরা ল্যাবে একটা প্রজেক্টর পাবো, সেই প্রজেক্টরে হলো গিয়ে আমি পিপিটি গুলা প্লে করতে পারবো আপনাদের জন্য। আচ্ছা এখন আসি, কালকে আমাদের একটা ক্লাস ছিল যেটা আমি নিতে পারি নাই ফর আনঅ্যাভয়েডেবল রিজনস। সেই ক্লাসটা আমি রেকর্ড করে মানে একটা ক্লাস আমি আপনাদের রেকর্ড দিব, কারণ মেকআপ ক্লাস নেওয়ার আমাদের এখন টাইম নেই আর আপনাদেরও এক্সাম আসতেছে অনেক পড়া, সো রেকর্ড ক্লাসটা আপনারা দেখে নেবেন। আর 2টা ফিজিক্স ক্লাস আছে, আর হলো গিয়ে আমাদের
এক্সাম 30 তারিখে, সো এভরিওয়ান বি প্রিপেয়ার্ড। যা পড়াইছি সেগুলো রিভাইজ দেন, বই ধরেন। আমি রিভিউ দিলেই পড়বেন, না দিলে পড়বেন না, তাহলে আমি রিভিউ দিব আগের দিন। সো ম্যাম ওই বইটার আগামাথা কিছুই পাই না। বইতে হলো গিয়ে সেকশন আপনারা হলো গিয়ে ফার্স্টে কলামস লতে যাবেন। হ্যাঁ, ওখানে দেয়া আছে গসেস ল, কলামস ল, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স। আমি আপনাদের এরপরে আর শুধু ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্সের একটা পার্ট পড়াবো। ক্যাপাসিটেন্সের নোট অলরেডি আমার করা আছে, আমি করছি আপনাদের জন্য ইজি করে। সেটা হলো কি নেক্সট ক্লাসে আমি মানে কালকে এক্সপ্লেন করে দিব। আর রেজিস্ট্যান্স পড়াবো, এ থেকেই আপনাদের এক্সাম আসবে। আর আগে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রিক ফিল্ডের অনেকগুলো ফর্মুলা, এখান থেকে আপনাদের এক্সাম আসবে। আর তো বলেই দিলাম 60 মার্কসের 4টা ক্যালকুলেশনস থাকবে। আমি আপনাদেরকে নেক্সট ক্লাস মানে কালকের ক্লাস হলো গিয়ে, কালকে কয় তারিখ? 23 তারিখ। আমি 27 তারিখে আপনাদের কিছু, 26-27 তারিখে আপনাদের কিছু ম্যাথ প্র্যাকটিস করার জন্য দিব। একই ম্যাথ আসলে দেওয়ার দরকার নাই, একই ফর্মুলা, একই ম্যাথ, তারপরেও আমি বানাই দিব। আগেও দিতে পারি, কালকেও দিতে পারি, বলা যায় না। ইজিলি নেন, don't think too much. Exam will be easy, you will be able to answer all of the questions inshallah. মার্কসও পাবেন ভালো। এক্সাম নিয়ে টেনশন করার দরকার নেই, টেনশন তারা করবে যারা ঠিকমতো অ্যাসাইনমেন্ট করে নাই আর অ্যাটেন্ডেন্স নাই যাতে। অ্যাটেন্ডেন্স দিয়ে যান। মার্কসটা মেইনলি ওইখান থেকেই কমবে। আর যদি আমার ক্লাসে একটু অ্যাটেন্টিভ থেকে থাকেন তাহলে এক্সামে সবই পারবেন। প্রিন্স, আপনার কিছু প্রবলেম ছিল। Let's see. সেকেন্ড অ্যাসাইনমেন্টে অনেকের মার্কস কম আসছে। এটার কারণ সেকেন্ড অ্যাসাইনমেন্টে আপনারা খুব বড় একটা ভুল করছেন। সেই ভুলটা হলো আই জে কে ইউনিট ভেক্টর গুলো আপনারা লেখেন নাই। এই জন্য অনেকের মার্কস 10 পেয়ে আবার 9 হয়ে গেছে, 9 পেয়ে আবার 8 হয়ে গেছে। মিসিং মিমের মনে হয় 2টা আইডি, যতদূর আমার মনে হচ্ছে, কারণ আমি একটা আইডি থেকে কখনোই পাই না। কনফার্ম করতে হবে। ম্যাম আমাদের ক্লাসটা কি এখানে শেষ নাকি আরো কিছু হবে? এক সেকেন্ড, প্রিন্সের হলো গিয়ে ম্যাথ করতে দিলে যতটুক দরকার অতটুক লিখলেই হবে, বেশি কিছু লেখা লাগবে না। আচ্ছা, এখানে আসি, রেজাল্ট কোথায়? রেজাল্ট লেখেন নাই এখানে। রেজাল্ট কোথায় লিখছে? লেখেন নাই। এগুলো রেজাল্ট সুন্দর করে লিখতে হবে ক্যালকুলেট করে। এক, দ্বিতীয়ত 0.15 নিউটন না, এখানে 0.90 হবে না, কারণ 0.0906 ছিল। এই জন্য আপনি যদি 3 ডেসিমাল প্লেস লিখতে, ডেসিমাল মানে পয়েন্ট, ডেসিমালের পরে যেটা হয় সেটাকে বলি ডেসিমাল প্লেস। পয়েন্টের পরে যদি একটা সংখ্যা হয় তাহলে 1 ডেসিমাল প্লেস, পয়েন্টের পর 2টা সংখ্যা হলে 2 ডেসিমাল প্লেস, 3টা সংখ্যা হলে 3 ডেসিমাল প্লেস। এখন আপনি 3 ডেসিমাল প্লেস পর্যন্ত যদি দেখেন তাহলে এটার পরে আপনার খেয়াল রাখতে হবে কি ছিল। যদি 6 থাকে তাহলে এখানে
মানে 5 6 7 8 9 থাকে, তাইলে ওইটা বাদ দিতে হইলে আগের সংখ্যাটার সাথে 1 অ্যাড করতে হবে, 1 অ্যাড করতে হবে। তো আপনি প্রত্যেকটা সেম ভুল করছেন, এর জন্য আলটিমেটলি আপনার রেজাল্টই ভুল আসছে। সো এইটা ফলো করে আপনি ম্যাথ করেন, রেজাল্ট ঠিক আসবে। কারণ এই ম্যাথে আমি মার্কস কি দিব? 0। এই জন্য আমি মার্কসই দেই না। প্রিন্স আছে? হ্যাঁ, প্রিন্স তো ক্লাসে আছে। আমি কিন্তু ক্লাসের মধ্যে বলে দিলাম। এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যদি আবার জিজ্ঞেস করেন ম্যাম এটা কি হবে, that means you did not attend my class. আচ্ছা, আল্লাহ হাফেজ। এক্সাম নিয়ে আমার এই নিয়ে কোনো টেনশন করবেন না, জাস্ট স্টে টেনশন ফ্রি। এক্সাম